আশমিন নূরের কেবিনে আয়েশ করে পায়ের ওপর পা তুলে বসে আছে। শুভ্র পাঞ্জাবি পায়জামায় অসাধারণ লাগছে তাকে। চোখে মুখে একটা নেতা নেতা ভাব আছে। নূর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আশমিনের দিকে। আশমিন কফি খাচ্ছে আর একটু পরপর নূরের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিচ্ছে। নূর বিরক্তিতে মুখ কুঁচকে ফেলল। কোনো ইম্পর্টেন্ট কথা না থাকলে আপনি আসতে পারেন, আমি এখন বিজি আছি। আমিও বিজি। আশমিনের গম্ভীর গলায় ফালতু কথা শুনে কপালের ভাঁজ ভারী হলো নূরের। মনে মনে পেপার ওয়েট ছুঁড়ে মাথা ফাটাতে ইচ্ছে হলেও মুখে কিছুই বলল না। আশমিনকে সম্পূর্ণ উপেক্ষা করে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। এদিকে সানভি কেবিনের বাইরে পায়চারি করে যাচ্ছে অনবরত। আগামী 20 মিনিট পর মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ মিটিং আছে। এখন বের হলেও আধ ঘন্টা লেটে পৌঁছাবে তারা। কিন্তু আশমিনের কোনো হেলদোল নেই। সে বউয়ের কেবিনে ঢুকে ঘাপটি মেরে বসে আছে। সানভি কিছুক্ষণ নিজের চুল টানাটানি করে নূরের কেবিনে নক করলো। মে কামিং ম্যাম? ইউর নোট? আশমিনের কাটকাট উত্তরে সানভির চিন্তায় জর্জরিত মুখটা ভোঁতা হয়ে গেল। মুখ কালো করে দরজায় ইঁদুরের মতো মাথা ঢুকিয়ে মিনমিন করে বলল, আপনার মিটিং আছে স্যার, আমরা অলরেডি লেট হয়ে গেছি। নূর সেদিকে পাত্তা দিয়ে একমনে ল্যাপটপে কাজ করে যাচ্ছে। জানো, কেবিনে সে ছাড়া আর কেউ নেই। আশমিন সেদিকে তাকিয়ে বাঁকা হাসল। সানভির গুরুত্বপূর্ণ কথা হাওয়ায় উড়িয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, বুঝলে সান, কোম্পানিতে আমার আর কোনো কাজ নেই, তাই সব মিটিং ফিটিং বাদ দাও। 5 বছর হচ্ছে বিয়ে করেছি, এখনও বাসর করতে পারলাম না। জনগণ এটা মেনে নেবে না, বলবে যে মন্ত্রী 5 বছর বয়সের সাথে বাসর করতে পারলো না, সে আর আমাদের কি উন্নয়ন করবে। আমি এটা কিছুতেই মেনে নিব না। আজকেই বাসরের ব্যবস্থা করো। আমি বাসর না করে আর কোনো কাজ করব না। বেলি ফুল দিয়ে আমার রুমটা সাজিয়ে ফেলো। নূর আর সানভি হা করে তাকিয়ে আছে আশমিনের দিকে। সানভি অর্ধেক মাথা আর বাইরে নেওয়া হলো না। ভয়ার্ত চোখে নূরের দিকে তাকালো। নূর নিজের হতভম্বতা কাটিয়ে চেয়ারে হেলান দিয়ে বসল। একটা লোক কতটা নির্লজ্জ হতে পারে তা আশমিনকে না দেখলে সে বুঝতেই পারত না। নেতারা যে নির্লজ্জ হয় তার জ্বলন্ত প্রমাণ আশমিন নিজেই। আশমিন শয়তানি চোখে তাকিয়ে আছে নূরের দিকে। এখন আশমিনের একমাত্র কাজ হচ্ছে নূরকে ভড়কে দেওয়া, যা এই মুহূর্তে খুব বেশি জরুরি। আশমিনের চিন্তাকে এক সাগর পানিতে ছুঁড়ে ফেলে নির্লিপ্ত গলায় বলল, দাঁড়িয়ে কি দেখছো সানভি? তোমার স্যারের আদেশ পালন করো। সানভির চোখ রসগোল্লার আকার ধারণ করল। আশমিন নিজেও কিছুটা চমকে গেল, তা প্রকাশ করল না। সানভিকে ইশারা করতেই সানভি যন্ত্রের মতো মাথা নাড়িয়ে চলে গেল। নূর এখনও হেলান দিয়ে আশমিনের দিকে তাকিয়ে। এতদিনের অপেক্ষা তাহলে শেষ হবে? আপনার কি তাই মনে হয়? আশমিন বাঁকা হেসে টেবিলে 2 হাত রেখে নূরের দিকে হালকা ঝুঁকে বলল, স্বপ্ন বাস্তব করা আশমিন জাইন চৌধুরীর এক প্রকার নেশা। আর তা যদি হয় নিজের বউকে ভালোবাসার, তাহলে তো কথাই নেই। তো বাসর করা আপনার নেশা বুঝি? একসাথে 2 বাচ্চার বাবা হওয়ার নেশা চেপেছে। বউ পালিয়ে না গেলে এতদিনে তো 2 বাচ্চার বাবা হয়ে যেতাম। তাই চিন্তা করছি, আল্লাহ চাইলে একসাথে 2 বাচ্চার বাবা হয়ে যাব। নূর ক্রূর হাসল, ব্যঙ্গাত্মক গলায় বলল, বউকে নিজের কাছে রাখতে পারেন না কেমন বড় আপনি? যে নিজের বউয়ের সম্মান রক্ষা করতে পারে না, সে দেশের জনগণকে কিভাবে রক্ষা করবে বলুন তো মন্ত্রী সাহেব? আর কার সাথে বাসর বাচ্চা জন্ম দেওয়ার চিন্তা করছেন বলুন তো? যে কিনা নিজের কেরিয়ারের জন্য বাবার মৃত্যুকেও পরোয়া করেনি তার সাথে। হাসালেন সাহেব। আপনার আপনার তো ভয় পাওয়ার কথা। দেখা গেল নিজের কেরিয়ারের জন্য আপনি আর আপনার বাচ্চা ফেলেই চলে গেলাম, তখন কি হবে? নূরের তীক্ষ্ণ খোঁচাটা একেবারে ঠিক জায়গায় গিয়েই লেগেছে।
চোখ মুখ শক্ত করে ফেলেছে আশমিন। রক্তিম চোখে নূরের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, সবসময় তাকে যে ছাড় দেওয়া হবে তা ভাবার কারণ কি মিসেস আসমিন? আশমিনের মুখে মিসেস আশমিন শুনে চমকে উঠল নূর। আশমিনের চোখের দিকে তাকিয়ে হালকা ভড়কে গেলেও নিজেকে সামলে নিল সে। আশমিন চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করল। জোরে জোরে নিঃশ্বাস ফেলে নূরের দিকে শান্ত চোখে তাকালো। অনেকটা উদাস গলায় বলল, আমি যা জানি তুমি তা জানো না নূর। যাই করো না কেন ভেবে চিন্তে করবে। আমি চাই না তুমি কখনো আমার সামনে দাঁড়িয়ে লজ্জিত বোধ করো। ওর অবাক চোখে তাকিয়ে রইল আশমিনের দিকে। আশমিনের গলাটা খুব অন্যরকম শোনালো। কি এমন কথা আছে যে সে জানে না? চিন্তায় কপালে ভাঁজ পড়ল নূরের। আশমিন নিজের চেয়ার থেকে উঠে এসে নূরের সামনে দাঁড়ালো। হালকা ঝুঁকে নূরের কপালে চুমু খেয়ে ফিসফিস করে বলল, বি রেডি ফর টুনাইট। কথা শেষ হতেই বাঁকা হেসে বাইরে গেল কেবিন থেকে। নূর দাঁতে দাঁত চাপল, হিসিয়ে বলল, আপনিও রেডি থাকবেন মন্ত্রী সাহেব। কামিনী চৌধুরী নিজের কেবিনে এদিক সেদিক পায়চারি করছে। 350 কোটি টাকার হিসেব গোলমাল। এই টাকা সে নিজেই সরিয়েছে। কানাডায় নিজের জন্য বাড়ি করেছে 2টো। বাকি টাকা নিজের বেপরোয়া জীবনযাপনে খরচ করেছে। তার ধারণা মতে আশমিন বা আমজাদ চৌধুরী কেউই জানে না এই সম্পর্কে, কিন্তু আশমিন আগাগোড়া সবটাই জানে। সে শুধু চুপ করে আছে নূরের জন্য। তার কথা হচ্ছে, যার সম্পদ সে নিজেই সব কিছু বুঝে নেবে। নিজের খাবার অন্যের পেট থেকে কিভাবে গলায় পাড়া দিয়ে বের করতে হয় তা নূর খুব ভালো করেই জানে। এখন শুধু দেখার অপেক্ষা কখন কিভাবে গলায় নিজের পা চেপে ধরে নূর। কামিনী চৌধুরী পাগলের মতো কয়েক জায়গায় কল করলো। আশানুরূপ কোনো ফল না পেয়ে ফোন ছুঁড়ে মারল দেওয়ালে। হিতাহিত জ্ঞান হারিয়ে নিজের চুল টানতে লাগলো। ল্যাপটপের স্ক্রিনে কামিনী চৌধুরীর বেহাল দশা দেখে উচ্চস্বরে হেসে উঠল নূর। মুখ দিয়ে চুক চুক শব্দ করে বেরিয়ে গেল বাসার উদ্দেশ্যে। বাসায় গিয়ে আবার বউ সাজতে হবে। আশমিন জাইন চৌধুরীর বউ। আশমিন নূরের অফিস থেকে বেরিয়ে মন্ত্রণালয়ে চলে গিয়েছিল। মিটিং সে নিজেই 2 ঘন্টা পিছিয়ে দিয়েছিল। সারাদিন নিজের অফিসে ব্যস্ত ছিল সে। এদিকে তার কথা মতো সানভি সত্যি সত্যি বাসর সাজিয়ে বসে থাকবে তার ধারণাতেও ছিল না তা। রাত 10টায় নিজের বিশাল গাড়ির বহর নিয়ে নূর মঞ্জিলে প্রবেশ করল আশমিন। দেহরক্ষীরা বের হয়ে তার গাড়ি ঘিরে দাঁড়াতেই বেরিয়ে এলো আশমিন। প্রচণ্ড গরমে আর ক্লান্তিতে শরীর ভেঙে আসতে চাইছে। এসি গাড়িতে থাকা সত্ত্বেও ঘামে সাদা পাঞ্জাবি ভিজে গায়ের সাথে লেগে আছে। বাড়িতে ঢুকতেই ভ্রু কুঁচকে ফেলল আশমিন। চারিদিক ফুলের গন্ধে মোমো করছে। মাথায় হালকা চাপ দিতেই মনে পড়ল সকালের কথা। বিরক্তিতে মুখ থেকে চ উচ্চারণ করে নিজের রুমের দিকে এগিয়ে গেল আশমিন। নূর নিশ্চয়ই এসব নিয়ে কোনো মাথা ঘামায়নি। রুমে ঢুকে আরেক দফা চমকে গেল আশমিন। নূর বউ সেজে দাঁড়িয়ে আছে। তার দিকে তাকিয়েই বাঁকা হাসছে। সারা রুম যেন ফুল দিয়ে ঢেকে ফেলেছে। এত বেলি ফুল কোথা থেকে জোগাড় করলো তাও চিন্তার বিষয়। ফ্রেশ হয়ে আসুন মন্ত্রী সাহেব। নূরের কথায় ঘোর ভাঙল আশমিনের। কথা না বাড়িয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। এদিকে খাট বরাবর রাখা ইজি চেয়ারে বসে পড়ল নূর। মুখে বাঁকা হাসি বিদ্যমান। 10 মিনিটের মাথায় শাওয়ার নিয়ে বেরিয়ে এলো আশমিন। নূর কিছু একটা নাড়াচাড়া করছে নিজের হাতে। আশমিন ট্রাউজার আর সাদা শার্ট পরেছে। বুকের কাছে কয়েকটা বোতাম খোলা। অসম্ভব সুন্দর লাগছে তাকে। এদিকে নূরকে দেখে বারবার ঢোক গিলছে আশমিন। আজকে এসে বাসর করতে চায় না। এমন জ্বালাময়ী রূপের সাথে বাসর করা মোটেও ভালো সিদ্ধান্ত নয়। আশমিন কিছু একটা ভেবে নূরের দিকে এগিয়ে যেতেই নূর নিজের হাতের লাইটারটা বিছানায় ছুঁড়ে মারল।
সাথে সাথে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল ফুল সজ্জিত খাটটিতে। আশমিন পকেটে হাত গুজে দাঁড়িয়ে এক ধ্যানে তাকিয়ে রইল সেই আগুনের দিকে। নূর বাঁকা হেসে ব্যঙ্গাত্মক গলায় বলে, আপনার বাসর এই আগুনের মতো উজ্জ্বল হোক মন্ত্রী সাহেব। আশমিন 2 কদম এগিয়ে একটা সুইচ টিপতেই উপর থেকে পানি পড়তে লাগলো। আশমিন আর নূর মুহূর্তেই কাক ভেজা হয়ে গেল। নূর কটমট চোখে তাকিয়ে আছে আশমিনের দিকে। আশমিন মাথার চুলগুলো উল্টে নূরের কাছে গিয়ে কোমর আঁকড়ে ধরে দাঁড়ালো। ঠোঁটজোড়া নূরের কাঁধে চেপে গুনগুন করে গাইতে লাগলো। আগুনের দেখেছো কি? আগুন হয়ে জ্বলছি আমি। তুমি যাকে আগুন বলো, আমি তাকে বলি পানি। অন্ধকার কোনো ঘর থেকে কারো বীভৎস চিৎকার ভেসে আসছে। মস্ত বড় এক গুদাম ঘরের বিলাসবহুল এক রুমে বসে আছে আশমিন। তার পাশেই কোনো রুম থেকে কারোর আর্তনাদ ভেসে আসছে। সোফায় বসে হাঁটুতে 2 হাত ভর দিয়ে পা নাচিয়ে যাচ্ছে আশমিন। সানভি ভয়ার্ত চোখে তাকিয়ে আছে আশমিনের দিকে। লোকটার আর্তনাদ শুনে তার নিজেরই বুক কাঁপছে, অথচ আশমিন গুনগুন করে গান গেয়ে যাচ্ছে। হঠাৎ করে সোজা হয়ে বসলো আশমিন। পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে কিছু দেখায় ব্যস্ত হয়ে গেল। সানভি বার কয়েক ঢোক গিলে শুকনো গলা ভিজিয়ে নিল। আশমিনের দিকে তাকিয়ে মিনমিনে গলায় বলল, আর কিছুক্ষণ এভাবে চললে লোকটা মরে যাবে স্যার। তাহলে তোমার কপালে দুঃখ আছে সান। মরতে পারবে না ও। মারতে থাকো। অবস্থা খারাপ হলে ডাক্তার দেখাও, সুস্থ করে আবার মারো। যতক্ষণ মুখ না খুলছে এভাবে চলতে থাকবে। সানভি হন্তদন্ত পায়ে চলে গেল ডাক্তার ডাকতে। মিনিট 10 পর ডাক্তার নিয়ে একটা অন্ধকার নোংরা রুমে প্রবেশ করলো সানভি। একটা মাঝবয়সী লোককে উল্টো ঝুলিয়ে রাখা হয়েছে। নাক মুখ দেখে চেনার উপায় নেই। আশমিনের নির্দয় লোকগুলো সারা মুখ থেকতে দিয়েছে, দাঁত পড়ে গেছে কয়েকটা। ডাক্তার নিজেও শিউরে উঠল। এভাবে কেউ কাউকে মারে, কিন্তু মুখে কিছু বলার সাহস পেল না। এভাবে ঝুলিয়ে রাখলে ট্রিটমেন্ট করাবো কিভাবে? নামিয়ে শুয়ে দিন প্লিজ। সানভির কপালে চিকন ঘামের দেখা দিল। কাঁপা কাঁপা চোখে রুমে সেট করা সিসিটিভি ক্যামেরার দিকে তাকালো। শুকনো ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় বলল, যা করার এভাবেই করুন, নিচে নামানো যাবে না। ডাক্তার আর কিছু না বলেই নিজের কাজ করতে লাগলো। সে জানে যে বলেও কোনো কাজ হবে না। রক্ত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল সে। ব্যথানাশক ইঞ্জেকশন দিয়ে বেরিয়ে গেল রুম থেকে। লোকটা আর কোনো হুঁশ নেই। আশমিন তীক্ষ্ণ চোখে সব কিছুই দেখে চলেছে। শত রেগে গেলেও আশমিন নিজের চেহারায় তা কখনোই প্রকাশ করে না। নিজেকে সবসময় রাখে শান্ত, কিন্তু ইদানিং তার মেজাজ ঠিক রাখা মুশকিল হয়ে যাচ্ছে। নূর তো উঠে পড়ে লেগেছে তাকে ধ্বংস করতে। এই যে এখন ধৈর্য ধরে 2 ঘন্টা যাবৎ তার রুম তল্লাশি করে চলেছে। ঠিক কী খুঁজছে তা আশমিন জানে। হাজার খুঁজলেও নূর কিছুই পাবে না, আশমিন তা জানে। তবুও সে এক ধ্যানে নূরকেই দেখে যাচ্ছে। কাঙ্ক্ষিত জিনিস না পেয়ে নূর এখন রীতিমতো রাগে ফুঁসছে। আর নূরের রাগী ফেস দেখে মুচকি হাসছে আশমিন। সেই মুহূর্তেই আবার সানভির আগমন। জ্ঞান ফিরেছে স্যার? যাও, আমি আসছি। আশমিন নিজের শুভ্র পাঞ্জাবি বদলে একটা ক্যাজুয়াল শার্ট পরে সেই অন্ধকার রুমে ঢুকল। লোকটা তাকে দেখে থরথর করে কাঁপছে। আশমিন ইশারা করতেই গার্ডগুলোর মধ্যে কয়েকজন এসে লোকটাকে নামিয়ে দিল। আশমিনের সামনে রাখা একটা চেয়ারে বসিয়ে দিয়ে আবার নিজেদের জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেল। আশমিন লোকটার মুখোমুখি বসে শান্ত গলায় বলল, কেমন আছেন ড্রাইভার আঙ্কেল? আশমিনের কেমন আছেন শুনে ড্রাইভার মতিন মিয়া থরথর করে কাঁপতে লাগলো। মুখে কিছু না বলতে পারায় বারবার হাত জোর করে মাফ চাইতে লাগলো। আশমিন ঠোঁট বাঁকিয়ে হাসল।
চেয়ারের পেছনে মাথা এলিয়ে দিয়ে শান্ত গলায় বলল, দীর্ঘ 20 বছর যাদের নুন খেয়েছেন তাদের সাথেই বেইমানি করলেন আঙ্কেল? ব্যাপারটা আমার একদমই ভালো লাগেনি। আশমিনের গলায় দুঃখী দুঃখী ভাব। সানভি পকেট থেকে টিস্যু বের করে কপালের ঘাম মুছে ফেলল। আশমিনের দুঃখী গলা শুনে ভীতু চোখে তাকালো আশমিনের দিকে। আশমিন আফসোসের স্বরে বলল, আমার আপনাকে মারতে ইচ্ছা করছে না আঙ্কেল। আর কয় বছরই বা বাঁচবেন বলুন? এখন আর আপনাকে মেরে লাভ কি? আমি বরং আপনার 2 ছেলে মেয়েকে মেরে ফেলি। লোকটা ভয়ার্ত চোখে তাকালো আশমিনের দিকে। অস্পষ্ট গলায় গুঙিয়ে কিছু বলার চেষ্টা করলো বারবার, কিন্তু আশমিন সেই আকুতি শুনল না। সে পায়ের উপর পা তুলে নাচিয়ে গার্ডকে ইশারা করলো। সাথে সাথে সেখানে 22 বছরের এক যুবককে নিয়ে হাজির হলো গার্ড। ছেলেটার হাত পা বাঁধা, দেখেই বোঝা যাচ্ছে তাকে খুব টর্চার করা হয়েছে। মতিন মিয়া ছেলের এমন দুর্দশা দেখে ডুকরে কেঁদে উঠল। এই ছেলেদের জন্যই তো রাফসান শিকদারের মতো মানুষের সাথে বেইমানি করেছে। তার পাশ তাকে এনে এখানে দাঁড় করিয়েছে। আশমিন রিভলভার হাতে নিয়ে ঘাড় কাত করে মতিন মিয়ার দিকে তাকালো। মতিন মিয়ার বড় ছেলে মারুফ ঘৃণা নিয়ে তাকিয়ে আছে নিজের বাবার দিকে। ছেলের দিকে চোখ তুলে তাকানোর সাহস নেই তার। আমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসো শান, গরমে গলা শুকিয়ে গেছে একেবারে। শার্টের বোতাম খুলতে খুলতে বলল আশমিন। দুটো বোতাম খুলে দিয়ে শার্ট কিছুটা এলিয়ে দিল ঘাড়ের দিকে। সানভি ইশারা করতেই একজন 1 বোতল ঠান্ডা মিনারেল ওয়াটার এনে দিল আশমিনের হাতে। আশমিন 2 চুমুক দিয়ে মতিন মিয়ারকে শান্ত গলায় বলল, সে এখন কোথায় আছে আঙ্কেল? মতিন মিয়া অস্পষ্ট গলায় বলল, আমি সত্যি জানি না সে এখন কোথায়। বিশ্বাস করুন বাবা, তবে সে দেশে নেই। কোন দেশে আছে? জানি না, তবে কিছুদিনের মধ্যেই সে দেশে ফিরবে। তার সাথে আর কে কে জড়িত? আশমিন ঠান্ডা চোখে তাকিয়ে প্রশ্ন করতেই কেঁপে উঠল মতিন মিয়া। চোরা চোখে এদিক ওদিক তাকিয়ে নিজের নজর লুকালো। আশমিন শান্ত গলায় বলল, এটাই আপনার শেষ সুযোগ। মতিন মিয়া মাথা নিচু করে ফেলল। কাঁপা কাঁপা গলায় বলল, আপনি বিশ্বাস করবেন না? আপনি বলুন। আপনার মা কামিনী চৌধুরী আর লারার বাবা। চোখ বন্ধ করে ফেলল আশমিন। বন্দুকের নল দিয়ে কপাল ঘষে চোখ বন্ধ করেই পরপর 5টা শ্যুট করে দিল মতিন মিয়ার বুকে। মারুফ ডুকরে কেঁদে উঠল। ছোটার জন্য ছটপট করতে লাগলো বারবার। শত হোক নিজের বাবা তো। তার এমন করুণ মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না সে। আশমিন মারুফের সামনে গিয়ে হাঁটু মুড়ে বসল। মারুফের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল, তোমার বাবা বিশ্বাসঘাতকতা করেছে মারুফ। তার জন্য কেউ তার বাবাকে হারিয়েছে। আমি বিশ্বাসঘাতকদের বাঁচিয়ে রাখি না মারুফ। তোমার পরিবারকে দূরে পাঠিয়ে দেওয়া হবে। তোমরা এখানে নিরাপদ নও। আমি চাইলে তোমাদের সবাইকে মেরে ফেলতে পারতাম, কারণ তোমার গায়েও বিশ্বাসঘাতকতার রক্ত রয়েছে, কিন্তু আমি তা করব না। সব মানুষ এক হয় না। যেমন বিশ্বাসঘাতকের সন্তান হয়েও আমি বিশ্বাসঘাতক নই। কখনো আমাকে ভুল প্রমাণ করো না। মারুফ অশ্রুসিক্ত চোখে তাকালো আশমিনের দিকে। ধরা গলায় বলল, আমি আপনাকে প্রমাণ করে দিব আমি বাবার ছেলে হলেও বিশ্বাসঘাতক নই। আশমিন মলিন হাসল। ধীর পায়ে বেরিয়ে এলো রুম থেকে। সানভি আশমিনের পিছু পিছু আসলো। আশমিনের মনের ভিতর যে তুফান চলছে তা সানভি কিছুটা হলেও বুঝতে পারছে, কিন্তু আশমিন ঠিক আগের মতোই শান্ত গম্ভীর। এদিকটা সামনে নিয়ে শান, আমি বের হচ্ছি। আমিও আসছি আপনার সাথে। সানভির দ্রুত জবাব। আশমিন গাড়ির দরজা খুলে গম্ভীর গলায় বলল, দরকার নেই, আমি একা যেতে পারবো। আশমিনের গাড়ি চলে যেতে সানভি আরও 4টি গাড়ি আশমিনের পিছনে পাঠিয়ে দিল। এভাবে সিকিউরিটি ছাড়া তাকে কিছুতেই ছাড়া যাবে না। ক্লান্ত পায়ে বাড়িতে ঢুকলো আশমিন। ড্রয়িং রুমে কামিনী চৌধুরী আর আমজাদ চৌধুরী বসে আছে। নিজেদের মধ্যে হয়তো কিছু আলোচনা করছে।
আশমিনকে বিধ্বস্ত অবস্থায় দেখে চিন্তিত চোখে তাকালো আমজাদ চৌধুরী। কামিনী চৌধুরীর কপালে আজ ভাঁজ পড়েছে। আশমিন কারোর দিকে না তাকিয়ে সোজা নূরের রুমে চলে গেল। নূর নিজের ল্যাপটপে কাজ করছিল। হুট করে আশমিনকে দেখে ভ্রু কুঁচকে ফেলল। আশমিন নূরের কাছে গিয়ে মুখোমুখি দাঁড়ালো। নূর ল্যাপটপ ছেড়ে আশমিনের সামনে দাঁড়াতেই আশমিন মলিন হাসল। ক্লান্ত গলায় বলল,